দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আমরা মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটির বিষয়বস্তু আলোচনা শুরু করেছিলাম, আজ তার 13 সংখ্যক অধ্যায় অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ আমরা 13 সংখ্যক অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব এবং তারপরে 13 সংখ্যক অধ্যায়ের এমসিকিউ এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। আমরা কোনি গল্পের যে আলোচনা শুরু করেছিলাম অর্থাৎ বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তার আজ ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করার সময়। চলো তাহলে 13 নম্বর অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করছি। অমিয়া, হিয়া, কোনি, সাধনা প্রমুখ প্রতিযোগী ধীরেন ঘোষ ও প্রণতি ভাদুড়ীর তত্ত্বাবধানে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে মাদ্রাজে উপস্থিত হয়। বাংলা সাঁতারু মহিলা সাঁতারু দলের প্রতিনিধি হিসাবে কোনি জাতীয় সাঁতার প্রতিযোগিতায় মাদ্রাজ শহরের চিপক স্টেডিয়ামের গেমস ভিলেজের ঘরের কোণে একাকী শুয়ে থাকে। তার আসবাবপত্র সামান্য, একটি মাত্র ক্যানভিসের ব্যাগ, দুটো ফ্রক আর সাঁতারের কস্টিউম, দাঁতের মাজন, ব্রাশ, চিরুনি ও একজোড়া চটি তার সর্বস্ব। অন্যান্য মেয়েরা ধনী পরিবারের এবং নিজেদের মধ্যে বন্ধুত্ব রেখে কোনিকে এক ঘরে করে দর্শনীয় স্থানে বেরিয়ে যায় উপেক্ষায় এবং এক প্রকার অসহায়তায় কোনি এক কোণে মুখ গুজে বসে থাকে। তার কোনো কিছুই ভালো লাগে না। একমাত্র হিয়া তাকে কিছুটা পছন্দ করে। হিয়া বেলার ক্রিম মেখে তার মুখে লাগিয়ে দিয়ে ছুটে মা বাবার সঙ্গে বেড়াতে চলে যায়। চকলেটের এক টুকরো নিজে আর এক টুকরো কোনির দিকে ছুঁড়ে দেয় সে। কোনির সেসব ভালো লাগে না। তার মনে হয় বড়লোকেদের মেয়েরা কোনিকে হিংসে করে, না হয় সহানুভূতির দৃষ্টিতে করুণা প্রদর্শন করে। বেলার ক্রিমের কৌটো থেকে হিয়া ক্রিম মাখে আর কোনির মুখে মাখিয়ে দেয়, কিন্তু বেলা সে ব্যাপারে অবগত না হওয়ায় টেন্টে ফিরে এসে কৌটোয় ক্রিম কম আছে দেখে তুলকালাম কাণ্ড বাধায়। কোনিকেই তার ক্রিম চুরির জন্য দোষী সাব্যস্ত করে। তাছাড়া কোনির মুখে যেহেতু ক্রিম লাগানো ছিল, তাই সে কথা সকলে বিশ্বাস করে। কোনি বারবার হিয়া তার মুখে ক্রিম মাখিয়ে দিয়েছে বলা সত্ত্বেও অন্যরা তা বিশ্বাস করেনি। বেলা কোনির চুলের মুঠি ধরে টান মারে এবং তাকে চড় মেরে অকথ্য ভাষায় গালিগালাজও করে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে কোনির ওপর। কোনি সাধারণ পরিবারের মেয়ে হওয়ায় আর তার কোচ ক্ষিতিশ সিংহ সঙ্গে না থাকায় একতরফভাবে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে। তবে হিয়া ফিরে এলে সে নিজেই জানায় যে সেই কোনির মুখে ক্রিম মাখিয়ে দিয়েছে। আর যদিও এ বিষয়ে অনুমতি নেওয়ার দরকার ছিল, কিন্তু বেলার অনুপস্থিতির কারণে নিতে পারেনি। এরপর কোনির রাগ গিয়ে পড়েছে হিয়ার ওপর, কেননা হিয়ার জন্যই সে অপমানিত লাঞ্ছিত হয়েছে। তাই রাগে অভিমানে সে কষে হিয়ার গালে চড় লাগায়। হিয়া নিজেকে সামলে নিলেও কোনির রাগ কমেনি। অর্থ প্রতিপত্তি বংশমর্যাদায় সে তাদের সঙ্গে পেরে না উঠলেও অভিমানহত চিত্তে সমস্ত রাগ জমিয়ে রাখে প্রতিদ্বন্দ্বিতার জন্য। জলে নেমে সাঁতার কেটে সে সমস্ত রাগ অপমানের জবাব দেবে বলে মনস্থির করে। কোনির জীবনের ওপর নেমে আসা এরূপ অকথ্য অবর্ণনীয় কাহিনী ত্রয়োদশ পর্বে মূলত বর্ণিতব্য বিষয়। দেখো, কি মেখেছিস? কি মাখা হয়েছে তোর মুখে? উক্তিটি কার এবং এ কথা সে কখন কাকে বলেছিল? প্রসঙ্গক্রমে বক্তা কি প্রকৃতির মানুষ তা আলোচনা করো। উত্তর: মতি নন্দীর কোনি উপন্যাসের ত্রয়োদশ পর্বে মাদ্রাজে থাকাকালীন বাংলার গেমস ভিলেজের মহিলা সাঁতারু বেলা উক্তিটির বক্তা। বক্তব্যের সময় ও উদ্দিষ্ট ব্যক্তি: মাদ্রাজে কোনিকে প্রায় এক ঘরে করে রাখা হয়েছিল, কারণ সে গরিব পরিবারের মেয়ে। বেলার ক্রিমের কৌটা থেকে ক্রিম কমে যাওয়ায়
সে কণিকেই সন্দেহ করেছে ও ভেবেছে যে সে চুরি করেছে। বাজার থেকে ফিরে এসে অমিয়া কণিকে চোর সন্দেহে দোষী সাব্যস্ত করায় বেলা তার গালে হাত দিয়ে আবিষ্কার করেছে যে কণি ক্রিম মেখেছে। আর তখনই সে আলোচ্য কথাটি বলেছে। তার প্রকৃতি। বাংলার মহিলা সাঁতারুদের মধ্যে বেলা ও অমিয়া কণিকে অপছন্দের তালিকায় রাখত, যদিও হিয়া কণির সঙ্গে খারাপ ব্যবহার করত না। আর্থসামাজিক কাউলিন্যের বিরোধ হেতু কণি সবসময় ঘরের মধ্যে কিছুটা সংকুচিত হয়ে থাকত। প্রবাসে তার জীবনকে অতিষ্ঠ করে তোলে এই আর্থিক অসাম্য, আর তার কেন্দ্রে ছিল বেলা। বেলা আদতে হিংসাপরায়ণ, অমানবিক, আত্মকেন্দ্রিক এক মেয়ে। খেলোয়াড় সুলভ মানবিকতায় সে সবকিছু গ্রহণ করতে চায় না। ক্রিম চুরি রহস্যের কিনারা করতে গিয়ে সে বিনা কারণে কণিকে চোর বলতে দ্বিধা করেনি। সকলের সামনে অপমান করা, তির্যক ভাষায় কথা বলা, এমনকি তার গালে চড় মারতেও দ্বিধান্বিত হয়নি বেলা। আবার কণি যখন জানায় যে হিয়া ক্রিম নিয়ে নিজে এবং তার গালে মাখিয়ে দিয়েছে, তখন সুকৌশলে সে কণিকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। কণির চুলের মুঠি ধরে তাকে শায়েস্তা করতে চেয়েছে। সাধারণ মানবিক গুণের কোনো বৈশিষ্ট্যই তার আচরণে ফুটে ওঠেনি, এবং হিয়া বন্ধুত্বের ঔদার্যে সব ঘটনা জানালে সে পরের জিনিস না বলে নেওয়াকে চৌর্যবৃত্তির দৃষ্টান্ত বলে অভিহিত করেছে। আসলে বেলা একজন একরোখা, দুর্বিনীতা, অসহনশীল, আত্মকেন্দ্রিক এক মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো, গল্প লেখ কণি, তুই মস্ত লেখক হবি। কণিকে এ কথা কে বলে? এ মন্তব্যটি কি আদৌ যুক্তিযুক্ত? উত্তর: কথাসাহিত্যিক মতি নন্দীর কণি উপন্যাসের ত্রয়োদশ পর্বে মাদ্রাজে থাকাকালীন গেমস ভিলেজের এক মহিলা সাঁতারু বেলা বিদ্রূপ মিশ্রিত স্বরে কণিকে আলোচ্য কথাটি বলে। এ কথা বলার কারণ, মাদ্রাজ দর্শনের পর অন্য মেয়েরা ফিরে আসার পর বেলা আবিষ্কার করে যে তার ক্রিমের কৌটো থেকে অনেকটা ক্রিম কমে গেছে। এ সময় হঠাৎই বেলা দেখে কণির গালে ক্রিম মাখা। তখন অমিয়, বেলা সহ অন্যান্য মেয়েরা কণির প্রতি বিদ্রূপপূর্ণ মন্তব্য করতে থাকলে বিধ্বস্ত কণি বলে, হিয়া ক্রিম বার করে আমার মুখে মাখিয়ে দিয়েছে, আমি কখনো ক্রিম মাখিই না। কণির এই কথার প্রেক্ষিতে বেলা কণিকে চড় মেরে মিথ্যাবাদী সাব্যস্ত করে। তার মতে হিয়া উচ্চবিত্ত ধনী নন্দিনী হওয়ায় তার পক্ষে অন্যের জিনিস নেওয়া সম্ভব নয়। তখন কণি আরো বেশি দৃঢ় স্বরে বলে যে হিয়া এসে বেলার কৌটোর ক্রিম নিজে মাখে ও তাকে মাখায়, নিজের চকলেটের অর্ধেক তাকে দেয় এবং শেষে তার বাবার এক বন্ধুর বাড়িতে যাবে বলে বেরিয়ে যায়। কণির এই কথা শুনেই বেলা প্রশ্নদিত মন্তব্যটি করেছিল। মন্তব্যের যুক্তিকতা। কণির প্রতি প্রথম থেকেই বেলা ও অমিয়ার একটু বিতৃষ্ণা তথা অপছন্দের মনোভাব ক্রিয়াশীল ছিল। তাই সময় সুযোগ পেলেই তারা কণির প্রতি কুমন্তব্য করতে পিছপা হতো না। বস্তুত কণির সঙ্গে তাদের প্রধান বিরোধ ছিল আর্থসামাজিক কৌলিন্যের বিরোধ। বস্তিবাসী হতদরিদ্র কণি সর্বদাই তাদের কাছে অপাংক্তেয় বলে গণ্য হতো। তাই ক্রিম চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্ত সৌম্য চরিত্রের অধিকারিণী কণিকে দোষী সাব্যস্ত করতে তারা দ্বিধাবোধ করেননি। কিন্তু বাস্তব ও তাদের ধারণার মধ্যে ছিল দুস্তর ব্যবধান। হিয়া অভিজাত পরিবারের মেয়ে হলেও সে সংকীর্ণমনা ও আত্মকেন্দ্রিক নয়। তাই বেলার জিনিস ব্যবহারের সময় সে পূর্বাপর চিন্তা ভাবনা করেনি এবং সত্য সত্যই সে নিজেকে ক্রিম মাখে ও কণিকে মাখিয়ে দেয়। অথচ বেলার কণির প্রতি অভব্য আচরণের আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় না বা হিয়ার আসার অপেক্ষা পর্যন্ত করে না। তাই নিঃসন্দেহে বেলার এই মন্তব্য যুক্তিযুক্ত নয়।